বাচ্চা শব্দটির সাথে জড়িয়ে আছে পবিত্রতা, সত্যতা। কিন্তু এমন হলে কেমন হয় যে 8 বছরের একটা বাচ্চা মেয়ে তার মাকে মরতে ছেড়ে দিয়ে আসতে পারে? কতটা সাইকো হলে সে সেই কাজটা করতে পারে? আজকে তোমাদের জন্য ঠিক এরকমই ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলারে ভরা একটা ড্রামা নিয়ে এসেছে। আজকের এই কোরিয়ান ড্রামাটিতে আমরা দেখতে চলেছি একটা মেয়ের ফেমাস হয়ে ওঠার গল্প এবং তার ফেমাস হওয়ার পিছনের ভয়ঙ্কর গল্প। তো বন্ধুরা, মুভি মিররের সাথেই থাকো। গল্পের শুরুতেই আমরা কোরিয়ার সবচেয়ে ফেমাস একজন অ্যাক্ট্রেসকে দেখতে পাই, যার নাম বেক আজিন। এবং স্ক্রিনে তখন লেখা ওঠে আজিন এমন একজন মানুষ যার অ্যান্টি সোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার নামে একটি মানসিক অসুস্থতা রয়েছে, যেটার মাধ্যমে সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষকে ম্যানিপুলেট করে ব্যবহার করতে থাকে। আর এভাবে মানুষকে ব্যবহার করেই সে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। তো চলো আমরা আজকে আজের সম্পর্কে জেনে আসি যে সে কিভাবে ঠিক এই জায়গায় পৌঁছলো। আজকের এই জায়গায় পৌঁছানোর ঘটনা শুরু হয় ছোটবেলা দেখে। আমরা ছোট্ট আজেনকে দেখতে পাই এবং সে তার মুখে ওষুধ লাগাচ্ছিল, কারণ তার মা তাকে প্রচন্ড মারধর করেছে মদ এনে দেওয়ার জন্য। তার মা মাতাল হয়ে প্রায় তাকে শারীরিকভাবে এরকম নির্যাতন করত, এমনকি আজেনকে দিয়ে মদের দোকানে মদ চুরি করতে পাঠাতো। আর এইসব অত্যাচারের কারণে সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। আর তার বাবা ছিল একজন খুবই অলস এবং অকর্মণ্য একটা লোক। তো রাতে তার বাবা বাড়ি ফিরলে সে তার বাবাকে বলে, বাবা তুমি কি আমাকে মারা থেকে আটকাতে পারলে না? সে আমাকে অনেক মারধর করলো, কারণ তুমি কোনো কাজই করো না। তার বাবা মিস্টার বেক তখন তার মায়ের পা ধরে টেনে নিয়ে যায় আর বলে, তোমার মাকে আমি অনেকবার ডিভোর্সের কথা বলেছি, কিন্তু সে কিছুতেই রাজি নয়। এই বলে সে তার স্ত্রীকে বাইরে নিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দেয়। আজিন বাইরে বেরিয়ে এটা দেখে, কিন্তু সে কোনো রিয়েক্টই করে না। সাধারণত ছোট বাচ্চা তার মায়ের এই অবস্থা দেখে কান্না শুরু করে দেওয়ার কথা। তার বাবা বলে, তোমার মাতাল হয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। আমি জানি তুমিও তার উপর অনেক বিরক্ত। আমি তোমাকে একটা নতুন মাইনে দিব যে অনেক বেশি ধনী। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে, না হলে আমি তোমাকেও সিঁড়ি থেকে ফেলে দিব। ছোট্ট আজিন তখন তার মায়ের কাছে যায় এবং অবাক করা এবং দিল চমকে দেওয়া বিষয় এটাই যে তার মা তখনও জীবিত ছিল। এটা দেখেও সে চাপ সেখান থেকে চলে আসছিল। তখন তার মা তার পা টেনে ধরে তার থেকে সাহায্য চায় এবং তাকে অ্যাম্বুলেন্সে কল করতে বলে। ভাবা যায় কতটা শক্ত মনের হলে একটা বাচ্চা এরকম কাজ করতে পারে। কিন্তু আজিন তাকে সাহায্য করে না এবং সে ওখান থেকে চলে গেলে তার মা ওখানেই মারা যায়। এরপর যখন তার মায়ের লাশ নিয়ে যাওয়া হয় এবং আজিনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সে পুরোপুরি তার বাবার পক্ষে সাক্ষী দেয় এবং বলে তার মা মাতাল হয়েই পড়ে মারা গিয়েছে আর তার বাবা ওই সময় ঘুমিয়েছিল। তো এরপর আমরা তার হাই স্কুল লাইফে চলে আসি। সেখানেও আমরা তার বিভিন্ন অপকর্মের কথা জানতে পারি। সে ক্লাসে একা চুপচাপ বসেছিল, কিন্তু ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা তাদের ইংলিশ টিচারের বার্থডে সেলিব্রেট করছিল। তখনই টিচার্স রুমের সবাই ইন্টারনেটে কিছু একটা দেখে প্রচন্ড শকড হয়ে যায় আর তাদের কাছে প্রচুর ফোন কলস আসতে থাকে। তখনই ওই টিচারের হাজব্যান্ড এসে তাকে থাপ্পড় মেরে বসে। অন্যজনের সাথে কাটানো তার কিছু ব্যক্তিগত ছবি তার দিকে ছুরি দিয়ে এইসবের সাথে সে ব্যাখ্যা জানতে চায়। সবাই এসব ছবি দেখে তো অবাক হয়ে যায়। প্রিন্সিপাল তাকে এই ঘটনার জন্য স্কুল থেকে বরখাস্ত করে, কারণ তাদের স্কুলের ওয়েবসাইটে কেউ তার এসব ছবি পাবলিক করেছে। এই জন্যই গার্ডিয়ানদের কাছ থেকে এত ফোন কলস আসছিল। টিচার অপমানিত অবদস্ত হয়ে যখন চলে যাচ্ছিল, তখন সে পড়ে যেতে নিল। আজিন তাকে ধরে ফেলে, বলে, আপনি ঠিক আছেন তো? আর আমার গিফটটা কি আপনার পছন্দ হয়েছে?
যা শুনে বুঝতে পারে যে সবকিছুই আজিন করেছে। আজিন বলে, আপনি সবসময় আমাকে কথা শুনিয়েছেন যে আমি একটা সুবিধা বঞ্চিত বাচ্চা এবং আমার মা বাবা নেই, আমি এতিম, তাই এর থেকে ভালো গিফট আমি আপনাকে দিতে পারলাম না। বন্ধুরা, বুঝতে পারছো আজিন আসলে কতটা ডেঞ্জারাস হয়ে উঠেছে? আশা করি আপনার পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে। আর এখানে আমরা বুঝতে পারি যে আজিন কতটা ডেঞ্জারাস একটা মেয়ে। তখন আমরা তার ক্লাসমেট সাংহিকে দেখতে পাই, যাকে আজিনের এক্স বলে উল্লেখ করা হয়। আর এক্স এর অর্থ হলো মেইনলি এখানে শত্রুকে বোঝানো হয়েছে। তো সাংহি তাদের গত মক টেস্টের রেজাল্ট দেখে অবাক হয়ে যায়, কারণ সে আজিনের থেকে বেশি পয়েন্ট পেয়েও সেকেন্ড হয়েছে আর আজিন প্রথম হয়েছে। টিচারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে টিচার জানায় আজিন আর্ট প্র্যাকটিক্যাল টেস্টে তার থেকে 2 পয়েন্ট এগিয়ে আছে। আর টেস্টের কথা শুনে তার হঠাৎ কিছুদিন আগের কথা মনে পড়ে যায়। আর টিচারের সাথে আজের গোপনে কথা বলছিল, কি বলেছে সেটা শুনবে। কিন্তু তখনই জুনসু নামের তাদের এক ক্লাসমেট তাকে এখান থেকে নিয়ে যায়। আর এই জুনসুকে তোমরা মনে রেখো। এরপর ক্লাসে সাংহি আজিনকে জিজ্ঞেস করে সে আর টিচারের সাথে ওখানে কি করছিল। আজিন বলে, তোমার মনে হয় অন্যদের ব্যাপার না বলতে বেশি ভালো লাগে। তুমি কি জানো মুভিতে এই ধরনের মানুষই সবার আগে মারা যায়? এইটা শুনে সাংহি অবাক হয়ে যায়। তাছাড়াও আজিনের এমন রূপ আজকের আগে সে কখনোই দেখেনি। তার মনে হচ্ছে সে ভিন্ন এক আজিনকে দেখেছে, কারণ আজিন সবসময় ক্লাসে শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে হয়ে থাকতো। এরপর টিচার আজিনকে কংগ্রেচুলেট করে পুরো স্কুলের মধ্যে প্রথম হওয়ার জন্য, আর জনসুকে কংগ্রেচুলেট করে রাইটিং কন্টেস্টে উইনার হওয়ার জন্য। তখন টিচার আজিন এবং সাংহিকে তৈরি হতে বলে বিতর্কিত প্রতিযোগিতার জন্য, কিন্তু সাংহি কোনো কারণে চাইছিল না যে আজিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। এরপর তারা বিতর্কের বিষয় নিয়ে ডিসকাস করে। বাকিরা সাংহির সাথে তালে তাল মেলায়, কারণ সাংহি ছিল তাদের ক্লাসের সবচেয়ে ধনী মেয়ে। কিন্তু আজিনের কাছে সাংহির আইডিয়া ভালো লাগে না, আর সে বলে সে আলাদাভাবে প্র্যাকটিস করবে। সাংহি মুখে মেনে নিলেও সে মনে মনে প্রচন্ড রেগে যায় আজিনের উপরে। আর সে আজিনকে অনেক বেশি হিংসা করত এবং সে ভয়ে ছিল যে তার প্রথম পজিশন হয়তো আজিন নিয়ে নিবে। কিন্তু তার মা তাকে বলে আজিন এতিম আর তার বাবা তো স্কুলের ফান্ডে অনেক টাকা দেয়, তাই সে যেন এসব নিয়ে চিন্তা না করে। আর কোরিয়াতে বাবা মায়ের টাকা পয়সা এবং ক্ষমতার উপর শিক্ষার্থীদের পজিশন নির্ধারিত হয়। এরপর আমরা জনসুকে দেখি, সে একটি বাড়ির ছাদের উপরের রুমে আসে আর ওখানে ভাড়া থাকে আজিন। জনসু দরজা দিয়ে লুকিয়ে আজিনকে দেখে। এরপর দেখি সে আজিনের পায়ের উপর শুয়ে আছে। আজিন তাকে বাড়ি চলে যেতে বলে, কারণ অনেক রাত হয়েছে, কিন্তু সে বলে তার এখানে থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমরা তাদের দুজনের সম্পর্কটা বুঝতেই পারছি। তখন সে জনসুর বইয়ের মধ্যে একটা লাভ লেটার পায়, যেটা সাংহি জনসুকে দিয়েছে। আর জনসু নিজেও এটা সম্পর্কে জানতো না। সেও এটা দেখে অবাক আর আজিনকে বলে, এটা কি এত সিরিয়াসলি পড়ার কি আছে? আজিন বলে, তোমার এটার উত্তর দেওয়া উচিত আর আমি তোমার হয়ে উত্তর দিব। পরদিন স্কুলে আসলে আজিনের একজন ক্লাসমেট তাকে বলে সাংহি পুরো স্কুলে ছড়িয়েছে যে তার কোনো বাবা মা নেই এবং সে একা থাকে। এরপর টিচার আজিনকে ডেকে বলে গার্ডিয়ানরা তাদেরকে নতুন মেম্বার নিতে নিষেধ করেছে এই প্রতিযোগিতায়, অর্থাৎ তাকে। তাই প্রিন্সিপাল তাকে বাদ দিয়ে আগের 3জনকে বিতর্কযুক্ত প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য পারমিশন দিয়েছে। আর এভাবেই সাংহি তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ায়। আর আজিন এটা ভালো করেই বুঝতে পারে যে এটা কে করেছে। এরপর সাংহি আজিনকে বলে বাকিদের মা বাবারা ওনার নাকি তার বিরুদ্ধে বলেছে, তাই তাকে বাদ দেওয়া হয়েছে। তখন আজিন বলে, তুমি কি জনসুর প্রেমে পড়েছ?
যা শুনে সে অবাক হয়ে জানতে চায় যে সে কি করে জানলো। আজিন তখন সাংহিকে তার ওই লেটারটা ফেরত দেয় আর বলে জংশু নাকি তাকে এটা দিতে বলেছে। আর সেখানে আজিন লিখেছিল কেউ তোমাকে পছন্দ করে না কারণ তুমি বিরক্তিকর। তখনই সাংহিকে হোমরুম টিচার ডেকে বলে কেউ একজন কম্পিটিশন অর্গানাইজেশনে তাদের নামে রিপোর্ট করেছে আর এজন্য তাদের পুরো স্কুলকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে, অর্থাৎ তাদের প্রতিযোগিতা ক্যান্সেল হয়ে গিয়েছে। তারা আর এবছর অংশ নিতে পারবে না। তো সাংহি রিপোর্টটা দেখে বুঝতে পারে যে এটা আজিনই করেছে। সে তার মায়ের সাথে কথা বলছিল, তখন আজিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর বলে তুমি তো সেই তাই না যে এই ব্যাপারটা স্কুলে ছড়িয়ে। তোমাকে ধন্যবাদ আমার স্কুল লাইফটা এত বোরিং না করার জন্য। সাংহি তখন বলে তুমি যে ভাতটা খাও সেটাও তো সরকার ফ্রিতে তোমাকে দেয় তাই না? যে ভাত তুমি খাও সেটাও আমার বাবার ট্যাক্সের টাকায়। আজিন তাকে এই ভাতের জন্য ধন্যবাদ দিয়ে চলে যায়। এরপর সাংহি লেটারের উপর লেখাটার সাথে আজিনের হ্যান্ডরাইটিং মিলে বুঝতে পারে এটা আজিনই লিখেছে। এই জন্য সে রেগে গিয়ে আজিনকে পানি দিয়ে ভিজিয়ে দেয় আর বলে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবা বন্ধ করো, না হলে আফসোস করতে হবে। এরপর আমরা জিও নামের আরও একজন স্টুডেন্টকে দেখতে পাই আর সে অনেকটা বখাটে টাইপের ছিল। তার এক বন্ধু তার থেকে টাকা ধার নিয়েছিল বলে সে ওই বন্ধুর মায়ের রেস্টুরেন্টে আসে টাকা ফেরত নিতে আর মিথ্যা একটা ফর্ম দেখিয়ে তার থেকে টাকা হাতিয়ে নেয়। যাই হোক, এদিকে আজিন যখন ক্লাসে আসে জনসু তার এই অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি করে নার্সের কাছে নিয়ে যায়। পুরো ক্লাস আজিনের অবস্থা দেখে অবাক হয়ে যায়। যাওয়ার সময় যে ওর সাথে তাদের দেখা হয়। যেও আজিনের এই অবস্থার কারণ জানতে চাইলে জনসু বলে তোমাকে বলেছিলাম স্কুলে আমাদের সাথে কথা না বলতে। যা শুনে যেও তার উপর রেগে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একবার যেও যখন ক্লাসে অন্যান্যদের ব্যাগ থেকে দামি জিনিস চুরি করছিল তখন আজিন এটা দেখে ফেলেছিল, তবে আজিন তাকে প্রমিস করে যে সে কাউকে কিছু বলবে না এই ব্যাপারে, কারণ সে অন্যদের ঝামেলায় জড়াতে চায় না। যেও বলে তাহলে তুমি আমার কাছে কি চাও? আজিন বলে আমার কোনো জিনিস চাই না, তবে আমার একজন মানুষ চাই আর তুমি এটার জন্য পারফেক্ট। তোমাকে আমি এটার জন্য টাকাও দিব। তখন থেকে মূলত যেও আজিনের হয়ে কাজ করে আর যেও যে কাজটা করে সেটা হলো স্টুডেন্টদেরকে উচ্চমাত্রার সুদের উপর টাকা ধার দেয়। এরপর স্টুডেন্টদের গার্ডিয়ানদের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করে। এটাকে বলে লোন শার্ক স্কিম, যেটা ইলিগাল। আর এই কাজটা আজিন তাকে দিয়েই করায়, যেটা আমরা তখন দেখলাম। এই জন্যই তখন জনসু তাকে বলছিল স্কুলে তাদের সাথে কথা না বলতে, অর্থাৎ জনসুও তাদের সাথে আছে। আজিনের নাম্বারটা সে বস দিয়ে সেভ করে রেখেছে। আজিন তাকে মেসেজ করে বলে সে আজকে নার্স রুম থেকে বাড়ি চলে যাবে, কালকে সে হিসাবের খাতা চেক করবে। আর তখনই একজন তার হিসাবের খাতাটা হাতে নিলে যে ও সেটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এতে করে সে তার ফোনটা ফেলে রেখে যায়, যেটা খুঁজে পায় সাংহি। সাংহি তাদের এইসব মেসেজ দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে নার্স রুমে আজিন তার পুরো প্ল্যান জনসুকে বলে যে সে আসলে সাংহির সাথে কি করতে যাচ্ছে, কারণ সাংহি তাকে অনেক বিরক্ত করছে। জনসু বলে তুমি কেন তার সাথে এসব করবে? আজিন বলে তোমার কি মনে হয়? জনসু বলে কারণ যেটাই হোক এটা অনেক বাড়াবাড়ি, টিচারকে বলে দেওয়া যাক। আজিন বলে আমি কোনো বাচ্চা নই, সে আমাকে সহ্যই করতে পারে না আর আমার নামে অনেক গুজব ছড়িয়েছে, তাই আমি তাকে দেখে নিব। জমসু আর কিছু না বলে তাকে শুয়ে দেয়। আর তখন আজিন নাটক করে বলে জমসু সত্যি বলতে আমি অনেক ভয় পেয়ে আছি, আমি জানি না এরপর সে কি করবে, তুমি আমাকে সাহায্য করবে তাই না? জনসু তার কথায় রাজি হয় আর এভাবেই সে সব সময় তাকে ম্যানিপুলেট করে আসছে।
এরপর আজিন যখন স্কুল থেকে ফিরেছিল তখন কিছু স্টুডেন্ট বলে যে জিও স্কুলের স্টুডেন্টদের সাথে মিলে লোন শার্ক স্কিম চালায়। গতকাল এথিক টিচার তাকে ধরে ফেলেছে এবং টোটাল অ্যামাউন্ট বিশাল। তো এটা শুনে আজিন তো চিন্তিত হয়ে যায়, কারণ সে তো হলো মাস্টার মাইন্ড। এরপর সে জিওর সাথে দেখা করলে জিও বলে, তুমি হয়তো সব জানো যে আমি ধরা পড়ে গেছি, তবে তারা অনেকবার জিজ্ঞাসা করার পরেও আমি তোমার নাম বলিনি। যা শুনে আজিন তাকে জড়িয়ে ধরে আর বলে, ধন্যবাদ, আমি জানি তুমি আমার জন্য এটা করবে। এই ঘটনায় জিও হকচকিয়ে যায়। সে আজিনের প্রতি দুর্বল অনুভব করে। আজিন তখন তাকে জিজ্ঞেস করে, তোমাকে কি তোমার বাবা আবারও মেরেছে? আমার সত্যি রাগ হয় যখন শুনি সে তোমায় মেরেছে। তুমি এভাবে কিভাবে বেঁচে আছো? আমি জানতাম না যে তুমি আমার প্রতি এতটা ইন্টারেস্টেড। আসলে আমি বাবাকে মারতে দেই, না হলে সে অন্য কোথাও ঝামেলা বাঁধাবে। আর আমি যত বড় অপদার্থ হই না কেন, বাবার গায়ে তো আর হাত দিতে পারি না। আজিন বলে, অবশ্যই পারো, নিজেকে বাঁচাতে এটা করতে ভুল কোথায়? আর যেও তুমি কোনো অপদার্থ নও, অন্তত আমার কাছে নও। তার এই কথা শুনে জিও অনেকটা অবাক হয়। এটাও আজিনের একটা মাস্টার মাইন্ড গেম, কিন্তু যেও সেটা বুঝতে পারছে না। কিন্তু সাংহি তাদের এই সমস্ত কর্মকাণ্ড লুকিয়ে দেখে ফেলে, আর সে সবকিছু বুঝতে পারে যে আজিন জিওর সাথে মিলে আছে। এদিকে ছাদের উপর থেকে তাদের সবাইকে দেখছিল জনসু। পরদিন লাঞ্চ টাইমে যখন আজিন লাঞ্চ করছিল তখন সাংহি এসে তার খাবারের সস ঢেলে খাবার নষ্ট করে দেয়। আজিন তখন হাসি মুখে ওখান থেকে চলে যায় পরিষ্কার হতে। এরপর তার ফোনে জিওর নাম্বার থেকে সাংহি কল দেয়, কারণ জিওর ফোন তার কাছে ছিল। সাংহি বলে, এর মানে তুমি জিওর বস, তুমি জিওর স্কিমের পেছনের মাস্টার মাইন্ড, অথচ তুমি স্কুলের মডেল স্টুডেন্ট হওয়ার নাটক করো। আজিন কোনো কিছু না বলেই চলে যায়। আর তখনই সাংহিকে জনসু ডাকে ওই লেটারের ব্যাপারে বলতে। জনসু তাকে সরি বলে আজিনের হয়ে, আর বলে সে তাকে পছন্দ করে। যা শুনে সাংহি তো হা হয়ে যায়, সে প্রচন্ড খুশি হয় আর বলে, তাহলে কি আমরা এখন থেকে ডেট করব? জনসু বলে, যে সব মানুষ লাইন ক্রস করে তাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, আমি চাই না আমার গার্লফ্রেন্ড এই ধরনের মানুষ হোক। সাংহি তখন সাধু সাজতে বলে, কই আমি তো কখনো লাইন ক্রস করিনি। জনসু বলে, আজিন আমার ছোটবেলার বন্ধু, তুমি আমাকে সত্যি পছন্দ করে থাকো তাহলে তুমি তাকে আর কখনোই বুলি করবে না। সাংহি বলে, সে একদমই ওরকম মেয়ে নয়, আজিন নাকি তার ক্লোজ ফ্রেন্ড। জনসু তখন তাকে মুভি দেখার অফার করে। যাই হোক, রাতে আজিন জেওকে ডেকে বলে যে সাংহি জেনে গেছে যে তাদের লোন শার্ক স্কিমের পিছনে আসলে সে আছে, আর সাংহির কাছে জিওর ফোন আছে। জিও বলে, জনসু কি এসব জানে? এসব জেনেও সে কি করছে? আজিন বলে, তুমি তো জানো জনসু কেমন, সে সাংহি এর মতো মানুষকে হ্যান্ডেল করতে পারবে না। এখন থেকে শুধু তোমার সাপোর্ট প্রয়োজন। এটা শুনে যেও তার কাছে গিয়ে বলে, তুমি শুধু বলো যে আমাকে কি করতে হবে। আর এইভাবে আজিন যেওকে ম্যানিপুলেট করে ফেলে। পরদিন তাদের ক্লাসের সবাই টাকা উঠায়, কারণ তাদের হোমরুম টিচারের বিয়ে। তারা এই টাকা তাকে গিফট দেবে, কিন্তু আজিন দিতে চাইলেও সে তার থেকে নিতে চায় না, কারণ আজিন এতিম। আজিন তখন তাকে বলে দেয় যে এই গুজব আসলে সাংহি তার নামে রটিয়েছে। এরপর সাংহি যখন তার লকার খুলছিল তখন আজিন তার লকারের পাসওয়ার্ডটা দেখে নেয় এবং সেটাও সে যেওকে মেসেজ করে দেয়। ফোর্থ পিরিয়ডের সময় তাদের প্রি ক্লাস ছিল। তখন সাংহি জুনহোর কাছে এসে বলে, প্রি ক্লাস করতে আমার একদমই ভালো লাগে না। তখন জনসু তাকে বলে, যদি তোমার ভালো না লাগে তাহলে অসুস্থতার বাহানায় নার্সরুমে চলে যাও আর এরপর চুপচাপ ক্লাসরুমে আসবে। যা শুনে সাংহি মনে করে জনসু তাকে সিগন্যাল দিচ্ছে, মানে বুঝতে পারছো কিসের সিগন্যাল। এরপর পিরিয়ডের সময় সাংহি টিচারকে বলে নার্সরুমে চলে যায়, আর এদিকে আজিন তাদের আর টিচারের কাছে আসে আর তার সাথে কথা বলতে থাকে। সাংহি ক্লাসে এসে দেখে বোর্ডে জনসু তাকে আর্ট রুমে যেতে বলেছে। তখন আমরা সেখানে জিউকে দেখি, অর্থাৎ এটা সেই লিখেছে।
এরপর সে সবার ব্যাগ এলোমেলো করে আর ওই টাকাটা বের করে, যেটা তারা সবাই উঠিয়েছিল টিচারের বিয়েতে দিবে বলে, যেও সেই টাকাটা সাংহির লকারের ভিতরে রেখে দেয় যেন সাংহিকে চোর প্রমাণ করতে পারে। এদিকে আজিন টিচারের সাথে কথা বলছিল আর সে বলছিল সে অনেক নার্ভাস টিচারকে তার হাত ধরতে। তখনই সেখানে সাংহি চলে আসে, কারণ জোনসু তাকে এখানে আসতে বলেছিল আর সে দেখে টিচার আর আজিন হাত ধরে আছে।